মৌমিতা এবং চৈতালি দুই বোন একই সঙ্গে একই বাড়িতে বাস করে। তারা ছিল দুই জায়ের মেয়ে। তারা এক বাড়িতে বসবাস করা সত্ত্বেও তাদের মধ্যে অর্থনৈতিকগত দিক থেকে বিস্তর ফারাক ছিল। কারণ মৌমিতার বাবা বড় সরকারি অফিসে চাকরি করে, তাই তাদের টাকা পয়সার কোনো অভাব নেই। কিন্তু অন্যদিকে চৈতালির বাবা সামান্য দিনমজুরের কাজ করে, তাই তাদের আর্থিক সচ্ছলতা সেরকম একটা নেই। তাই সবসময় মৌমিতা তার বোনকে কথায় কথায় ছোট করে। এভাবেই দেখতে দেখতে সময় কাটতে থাকে আর দুই বোন একসঙ্গে বিবাহ উপযোগী হয়ে ওঠে। মা, বাপি, তোমরা আমার বিয়ের জন্য বেশ ভালো একটা ছেলে ঠিক করেছো। আর আমার সব থেকে বড় শান্তির বিষয় এটাই, আমার বাবা যেই অফিসে চাকরি করে আমার বড় সেই অফিসে চাকরি করবে। সুতরাং আমার বাবা আর আমার বর দুজনেই বড়লোক। কিন্তু জানো, আমি শুনেছি নাকি কাকিমা এখনো চৈতালির বিয়ের জন্য ছেলে খুঁজে পাচ্ছে না, কারণ ওদের তো সেরকম টাকা পয়সা নেই। হ্যাঁ, ঠিকই বলেছিস। আর জানিস, আমারও ওই গরিবগুলোর সঙ্গে এক বাড়িতে থাকতে একদম ইচ্ছা করে না। কিন্তু এখন তোর বিয়ে হবে, তাই আমি তোর বিয়ে নিয়ে খুবই আনন্দিত। আমি তোর বিয়েতে অনেক অনেক টাকা খরচা করব। ঠিক এমন সময় চৈতালি তার বোনকে ডাকাডাকি করতে শুরু করে আর মৌমিতা এবং তার মা তখন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। কি হলো, আমাকে ডাকছিস কেন? আমি তোকে তো বলেছি সামনে আমার বিয়ে, আর আমি আমার বিয়ে নিয়ে এখন ব্যস্ত থাকবো। সুতরাং তোর সঙ্গে বেশি কথা বলার মতো আমার কাছে সময় নেই। নারী মৌমিতা, আসলে তোকে আমি একটা কথা বলবো বলে ডাকলাম। তোর মতো আমারও বিয়ে ঠিক হয়েছে। আমাদের দুই বোনের এই বর্ষাকালে একসঙ্গে বিয়ে হবে, এটা ভেবেই আমি খুব খুশি। তোর সঙ্গে এই কথাটা শেয়ার করবো বলেই তো তোকে তখন থেকে ডাকছি। মৌমিতা এবং তার মা এই কথা শুনে ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ মাত্র কয়েকদিনের মধ্যে গরিব চৈতালির বিয়ে ঠিক হওয়া একেবারেই সম্ভব নয়, আর তাও আবার বর্ষাকালে। এ আবার কেমন কথা? তুই আমার সঙ্গে বর্ষাকালে বিয়ে করবি মানে? তোর বিয়ে ঠিক হলোই বা কি করে? আমার বাবার না হয় টাকা আছে, টাকার চোরে আমার রূপের চোরে তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু কাকুর তো সেরকম একটা টাকা পয়সা নেই। আর তুই আমার মতো দেখতেও সুন্দর না, তাহলে তোর এত তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়ে গেল কি করে? ইয়ার্কি মারার জায়গা পাস না, তাই না? হ্যাঁ, মানছি আমাদের তোদের মতো টাকা পয়সা নেই, কিন্তু আমার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সে আমাদের মতোই গরিব, তাই আমার বিয়ে ঠিক হতে কোনো অসুবিধা হয়নি। তাই ওসব কথা এখন বাদ দে। আমাদের দুই বোনের একসঙ্গেই বর্ষাকালে বিয়ে হবে, এর থেকে আনন্দের কথা আর কি হতে পারে বল? এই, তোকে বেশি আনন্দ করতে হবে না। আমি ভালো করেই জানি তোর আনন্দের কারণটা কি। তুই আর তোর বাবা মা ইচ্ছা করে একই দিনে বিয়ে ঠিক করেছিস, তাই তো? আমার মেয়ের সঙ্গে একই দিনে তোর বিয়ে হলে তোর বাবা মাকে তো বেশি টাকা খরচা করতে হবে না। সব টাকা পয়সা খরচ আমরা করব, আর তোরা শেয়ানাবাজি করবি, তাই তো? না জেঠিমা, তুমি একেবারে ভুল ভাবছো। আর আমি কি একবারও বলেছি যে আমার বাবা আমার বিয়েতে টাকা খরচ করবে না? আমার বাবা মা নিজেদের সামর্থ্য মতো বিয়েতে টাকা খরচ করবে, আর আমরা জেঠুর কাছ থেকে একটা টাকাও নেব না। এভাবেই টাকা পয়সা নিয়ে বড়লোক বোন এবং গরিব বোনের মধ্যে সমস্যা শুরু হয়। এরকম সমস্যা হচ্ছে শুনে চৈতালির মা প্রিয়তমা এবং তার বাবা রতন সেখানে চলে আসে। বৌদি, জানি আমার দাদারা তোমার অনেক টাকা আছে, কিন্তু বেকার বেকার আমার মেয়েটাকে এরকম করে কথা শুনিও না। আমার মেয়ে মৌমিতাকে ভীষণ ভালোবাসে, তাই ওর বিয়ে ঠিক হয়েছে বলে প্রথম মৌমিতাকেই জানাতে এসেছে, আর তুমি একে এত খারাপ খারাপ কথা শুনিয়ে দিলে। আর বৌদি, বিয়ের পর থেকে আমার স্বামী গরিব বলে আমি তোমার জন্য আর তোমার মেয়ের জন্য 5 মাস খেটে চলি, আর কোনোদিনও মৌমিতাকে নিজের মেয়ের থেকে আলাদা করে দেখিনি। কিন্তু তুমি কোনোদিনও আমার মেয়েকে নিজের মেয়ে মনে করতে পারলে না। তোর এই গরিব মেয়েকে আমার নিজের মেয়ে ভাবতে বয়েই গেছে, কারণ আমার নিজের মেয়ে আছে। তোর মেয়েকে আমি নিজের মেয়ে ভাবতে যাব কেন? তোর আর তোর বরের আর তোর মেয়ের এরকম ধান্দাবাজি কথা বাদ দে। শুধুমাত্র আমার বরের থেকে টাকা লোটার ধান্দা। মা, আমি তোমাকে বলছি, কিন্তু তুমি বাবাকে বারণ করে দেবে যেন চৈতালির বিয়েতে 1 টাকা দিয়েও সাহায্য না করে, কারণ চৈতালির বিয়েতে টাকা দিতে গেলে আমার বিয়ের ক্ষেত্রে টাকা কম পড়ে যেতে পারে, আর সেটা আমি চাই না। এমনিতেই বর্ষাকালে বিয়ে, সেই জন্য ভালো বিয়ে বাড়ি বুক করতে হবে, তাই আমার বিয়েতে এমনিতেই অনেক টাকা খরচার ব্যাপার আছে। এই বলে মৌমিতা এবং তার মা সেখান থেকে চলে যায়, আর তাদের ব্যবহারে চৈতালি এবং তার বাবা মায়ের খুবই খারাপ লাগে। আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে, আর বর্ষাকালে ধনী এবং গরিব বোন নিজেদের বিয়ে জোগাড় যন্ত্র করতে শুরু করে। একদিন, মা, তুমি ড্রাইভার কাকুকে বলে দাও গাড়ি নিয়ে আসতে, কারণ আজকে ভীষণ বৃষ্টি পড়ছে, আর গাড়ি ছাড়া শপিং করতে যাওয়া সম্ভব হবে না। আমি বাবাকে বলে অনলাইনে 1 লক্ষ টাকা চেয়ে নিয়েছি। আজকে আমি আমার বিয়ের জন্য তোমার সঙ্গে গিয়ে জমিয়ে শপিং করব। তোকে আর আলাদা করে বলার দরকার নেই। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে, তাই আমি ড্রাইভার দাদাকে আগেই ফোন করে দিয়েছি। এক্ষুনি ড্রাইভার দাদা চলে আসবে, তুই রেডি হয়ে নে তাড়াতাড়ি।
মায়ের কথা শুনে মৌমিতা খুবই খুশি হয়। আর কিছুক্ষণের মধ্যেই তাদের গাড়ির ড্রাইভার চলে এলে মৌমিতা এবং তার মা গাড়িতে করে শপিং এ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর সেই সময় তারা দেখে যে তাদের পাড়ার একটা ছোট্ট কাপড়ের দোকান থেকে চৈতালি তার মায়ের সঙ্গে বিয়ের জন্য বেনারসি শাড়ি কিনছে। আর এই দেখে তারা নিজেদের গাড়ি থামায় আর গাড়ি থেকে নেমে তারা চৈতালি এবং তার মায়ের কাছে যায়। কি ব্যাপার চৈতালি, তুই শেষ পর্যন্ত এই ছোট্ট একটা সস্তার দোকান থেকে নিজের বিয়ের জন্য বেনারসি শাড়ি কিনছিস? ও সরি, তুই তো গরিব, তোর কাছে তো টাকা নেই, না হলে আমি বলতাম চল আমার সঙ্গে গিয়ে বেনারসি শাড়ি কিনে নিবি। এরকম করে কেন বলছিস? এই দোকানের দোকানদারের তো খারাপ লাগতে পারে, আর বর্ষাকালে এমনি এই দোকানে বেশি একটা সেল হয় না, সেই জন্য আমি ঠিক করেছি এই দোকান থেকে বিয়ের বেনারসি শাড়ি কিনবো। আর সত্যিই তো আমার কাছে টাকা নেই, তাই এই দোকান থেকে আমি ধারেও বেনারসি শাড়ি কিনতে পারবো। মমিতা দেখ, চৈতালি শেষ পর্যন্ত ধারে বিয়ের জন্য বেনারসি শাড়ি কিনবে। এতই যখন ওদের টাকার অনটন, তাহলে বর্ষাকালে বিয়ে করছে কেন? 2 বছর পরে তো বিয়েটা করতে পারতিস, আগে টাকা জমিয়ে তারপর মেয়ের বিয়ে দিলে হতো না? দিদি, তুমি আর দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে আর আমার মেয়েকে অপমান করো না। আর ওর বাবা যখনই আমাদের মেয়ের বিয়ে দিক না কেন, তোমাদের কাছ থেকে তো আমরা আর আমাদের মেয়ের বেনারসি শাড়ি কেনার জন্য টাকা চাইতে যাচ্ছি না, তাই তোমরা আমাদেরকে নিয়ে চিন্তা করো না। চৈতালি এবং তার মা এরকম ভাবে প্রতিবাদ করলে মৌমিতা ও তার মায়ের ভীষণ খারাপ লাগে, তাই তারা তখনই গাড়ি করে আবার শপিং করতে বেরিয়ে যায়। আর তারা বড় শপিং মলে গিয়ে দামি দামি বেনারসি শাড়ি, গহনাগাটি, গায়ে হলুদের শাড়ি, মেহেন্দির শাড়ি সবকিছু কিনে বাড়িতে নিয়ে চলে আসে। আর মৌমিতার বাবা প্রিয়তোষ বাবু সেই সময় অফিস থেকে ফিরে এলে, দেখো পাপি, আজকে আমি আমার জন্য এই দামি বেনারসি শাড়ি আর গহনাগাটি কিনেছি, আর তার সাথে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য, মেহেন্দির অনুষ্ঠানের জন্য পরবো বলে সুন্দর সুন্দর শাড়িও কিনেছি। বাহ, সত্যি খুব সুন্দর হয়েছে। তুই নিজের বিয়ের জন্য এত দামি দামি জিনিসপত্র কিনেছিস, কিন্তু আমার খারাপ লাগছে তোর কাকার মেয়ের জন্য রে। আমার তো ভাইয়ের একটাই মেয়ে বল, আর ওর তো টাকা পয়সা নেই, মেয়েটার বিয়ে দিতে তোর খুব অসুবিধা হচ্ছে। এই শোনো বাপি, তুমি কিন্তু এসব কথা বলে আমার মুড খারাপ করবে না। ওদের কাছে টাকা নেই, ওদের সমস্যা হচ্ছে, কিন্তু তুমি এখন ওদেরকে আবার টাকা ধার দিতে যাবে কেন? প্রিয়তোষ বাবু তার মেয়ের কোনো কথা শুনতে চায় না, সে তার ভাই এবং ভাইয়ের পরিবারকে ডেকে পাঠায়। রতন, আমি যখন অফিস যাচ্ছিলাম আমি তখন দেখেছি তুই চৈতালের বিয়ের জন্য মহাজনের কাছ থেকে টাকা ধার করতে গেছিস। আর তাছাড়া আমি শুনেছি তুই নাকি ত্রিপল টাঙিয়ে বর্ষাকালে তোর মেয়ের বিয়ে দিবি। হ্যাঁ দাদা, তুই ঠিক কথাই বলেছিস। কি করবো বল, আমি তো তোদের মতো বড় লোক নই যে এলাহিভাবে বিয়ে বাড়ি বুক করে মেয়ের বিয়ে দেবো। বেশি বড় বড় কথা বলিস না, তুই বোধহয় ভুলে যাচ্ছিস যে আমরা একই মায়ের পেটের সন্তান, আর তুই আমার ছোট ভাই। সুতরাং তোর যদি কোনো অসুবিধা হয় তাহলে তুই আমাকে এসে বলতে পারতিস, নাকি তুই আমাকে নিজের বলে মনে করিস না? কোনটা বলতো? তোকে ওই সব ত্রিপল টাঙিয়ে মেয়ের বিয়ে দিতে হবে না। আমি তো আমার মেয়ের জন্য বড় বিয়ে বাড়ি বুক করেছি, আর এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। সুতরাং বর্ষাকালে 2 বোনের বিয়ে একসাথেই হবে, আর একই বাড়িতে হবে, আর সকল আত্মীয় স্বজনের একই খাবার খাবে, বুঝেছিস? এই শুনে চৈতালি এবং তার বাবা কিছুতেই রাজি হতে চায় না, কিন্তু প্রিয়তোষ বাবু ভীষণ পরিমাণে রাগারাগি করায় শেষ পর্যন্ত রতন বাবু টাকা নিতে রাজি হয়ে যায়। অন্যদিকে এই ব্যাপারটা দেখে কমলা দেবী এবং তার মেয়ে ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ তারা এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ভয় করছিল যে চৈতালির বিয়ের সমস্ত খরচা প্রিয়তোষ বাবুর ঘাড়ে এসেই পড়বে। আর আজকে তাদের ধারণা একেবারে ঠিক হয়। বাবা, তুমি কাকুকে এতটা জোরাজোরি কেন করছো? আর তুমি জানো না একসঙ্গে একই বাড়িতে বিয়ে দিতে গেলে আর খাওয়া দাওয়ার একই ব্যবস্থা করতে গেলে তোমার কতটা টাকা খরচা হতে পারে? ওদের যেমন আর্থিক সামর্থ্য, তাতে ওদের ডাল ভাত আলু সিদ্ধ খাওয়ানো ছাড়া আর কোনো ক্ষমতা নেই, তাই আমি আমার বিয়ের সঙ্গে আমার বোনের বিয়ে যোগ করতে পারবো না। জ্যাঠাবাবু, মৌমিতা একদম ঠিকই বলছে, আমাদের ডাল ভাত আলু সিদ্ধ ছাড়া আমার বিয়েতে খাওয়ানোর মতো আমার বাবা মায়ের ক্ষমতা নেই, তাই তুমি আমাদের বিয়ে নিয়ে একদম চিন্তা করো না। প্রিয়তোষ বাবু চৈতালির কোনো কথা শুনতে চায় না, উল্টে সে তার মেয়েকেই বকাবকি করে, আর সে নিজের কাঁধে 2 বোনের একসঙ্গে বিয়ের দায়িত্ব তুলে নেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। 2 বোন একসঙ্গে বসে মেহেন্দি করছে এমন সময়, তুমি আগে চৈতালির হাতে মেহেন্দি পরানো শুরু করলে কেন? আমার মা তোমাকে টাকা দিয়ে মেহেন্দি পরানোর জন্য বুক করেছে, তাই তুমি আগে আমার হাতে মেহেন্দি পরিয়ে দাও, তারপরে এই গরিব মেয়েটার হাতে মেহেন্দি পরাবে। সকল আত্মীয় স্বজনদের সামনে মৌমিতা এভাবে কথা বললে চৈতালির ভীষণ পরিমাণে গায়ে লাগে। এর ফলে তার চোখে জল চলে আসে, কিন্তু তার জ্যাঠাবাবু যেহেতু সব আয়োজন করেছে তাই সে কিছু বলতে পারে না। আর এভাবেই মৌমিতা মেহেন্দি আর্টিস্টের কাছে বেশি বেশি করে নিজের হাতে পায়ে মেহেন্দি পরে নেয়, আর সেই ইচ্ছা করে সব মেহেন্দি শেষ করে দেয়। অন্যদিকে চৈতালির হাতে মেহেন্দি পরার মতো মেহেন্দি আর বেঁচে থাকে না। আর বাইরে যেহেতু প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ে, তাই কেউ বাইরে থেকে মেহেন্দি কিনে আনতেও পারে না।
একদম মন খারাপ করিস না চৈতালি, বাইরে তো বৃষ্টি পড়ছে, তা না হলে আমি তোর বান্ধবীকে ডেকে নিয়ে আসতাম তোকে মেহেন্দি পরিয়ে দিত, কিন্তু এখন আমি তোকে মেহেন্দি পরিয়ে দেব, কারণ আমি ভালো মেহেন্দি পরাতে জানি। এই কথা বলে প্রিয়তমা দেবী বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে তাদের বাড়ির পাশের এক মেহেন্দি গাছ থেকে মেহেন্দি পাতা তুলে নিয়ে আসে, আর সে নিজে হাতে সেই মেহেন্দি পাতা বেটে তার মেয়ের বিয়ের জন্য মেহেন্দি তৈরি করে, আর সেই মেহেন্দি তার মেয়ের হাতে সুন্দর করে লাগিয়ে দেয়। আর এভাবে দুই বোনের মেহেন্দির অনুষ্ঠান সম্পন্ন হয়। আর কিছুক্ষণের মধ্যেই তাদের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। আর গায়ে হলুদের অনুষ্ঠানের সময় মৌমিতা আবার চৈতালি ও তার পরিবারকে অপমান করতে শুরু করে। আর যেহেতু মৌমিতার বাবা দুই বোনের বিয়ের জন্য ম্যারেজ হল বুক করে, তাই মৌমিতাই ইচ্ছা করে চৈতালিকে সেই ম্যারেজ হলে থাকতে দেয় না। এর ফলে বৃষ্টির মধ্যে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে ভিজতে চৈতালির গায়ে হলুদের অনুষ্ঠান পালন করা হয়। মা, এরকম বৃষ্টিতে ভিজে ভিজে আমার গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে, আমার তো ঠান্ডা লেগে যাবে, আর এমনিতেই বৃষ্টিতে ভিজলে আমার ভীষণ জ্বর আসে। কিছু হবে না রে মা, আর এই তো একটু পরেই তোর বিয়ে হবে, আর তোকে শ্বশুর বাড়িতে পাঠালে আমি শান্তি পাবো, কারণ আমারও আর এই অপমান আর সহ্য হচ্ছে না। এভাবে আরো বেশ কিছুক্ষণ কাটে, আর মেকআপ আর্টিস্ট মৌমিতাকে সাজানোর জন্য চলে আসে। কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, তাই মেকআপ আর্টিস্ট মৌমিতাকে এসি চালিয়ে সাজতে বারণ করে, কিন্তু মৌমিতা তার কোনো কথা শোনে না। সে এসি চালিয়ে দেয় আর এসির সামনে বসে নিজের মেকআপ করতে শুরু করে। আমি ইচ্ছা করে এসি চালিয়ে মেকআপ করব, কারণ আমাকে যে করেই হোক ওই গরিব মেয়েটার থেকে বেশি সুন্দর সাজতে হবে। আর এই যে মেকআপ আর্টিস্ট, তুমি আমাকে একদম হিরোইনদের মতো করে সাজিয়ে দাও। এভাবে এসি চালিয়ে 3 ঘন্টা ধরে মেকআপ করার ফলে মৌমিতার নাক কান একেবারে আটকে যায়, আর বর্ষাকালে তার ভীষণ পরিমাণে জ্বর চলে আসে। তার সাজগোজ খুব সুন্দর হলেও সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে বিয়ের মণ্ডপ পর্যন্ত সে পৌঁছতে পারে না। আর মেয়েকে এরকম ভাবে অসুস্থ অবস্থায় দেখে প্রিয়তোষ বাবু এবং কমলা দেবী ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। এই বর্ষাকালের মধ্যে কেউ এসি চালাই নাকি? এমনিতেই ওয়েদার কত ঠান্ডা, এইভাবে তুই এখন বিয়ে করবি কিভাবে বলতো? সব আত্মীয় স্বজনের সামনে আমার নাক কাটা যাচ্ছে, আর তুই এখন গায়ে চাদর মুড়ি দিয়ে জ্বরে ভুগছিস, আমার আর ভালো লাগে না। ঠিক এমন পরিস্থিতিতে বেনারসি শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে চৈতালি সেখানে চলে আসে। আর মৌমিতার এরকম অবস্থা দেখে চৈতালির খুবই খারাপ লাগে। আর চৈতালি যেহেতু কলেজে মেডিকেল নিয়ে পড়াশোনা করেছে, তাই সে এমন একটা ওষুধ মৌমিতাকে খাইয়ে দেয় যে তখনই সঙ্গে সঙ্গে মৌমিতার জ্বর ঠিক হয়ে যায়, আর সে অনেকটাই সুস্থ বোধ করে। আর চৈতালি মৌমিতাকে এভাবে সাহায্য করেছে দেখে মৌমিতা ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে, কারণ সে সবসময় তার গরিব বোনের সঙ্গে খারাপ ব্যবহার করে, আর আজকে সেই বোনের জন্যই তার সম্মান বেঁচে যায়। সেই জন্য চৈতালি হাত জোড় করে মৌমিতার কাছে ক্ষমা চায়। আর কিছুক্ষণের মধ্যেই বর্ষাকালে দুই বোনের ধুমধাম করে বিয়ে হয়। আর তারপর থেকে কমলা দেবী কোনোদিনও চৈতালি এবং তার মাকে ছোট করার চেষ্টা করে না। সবিতা খুবই বড়লোক পরিবারের মেয়ে ছিল, তাই সে কলেজে ভর্তি হয়ে সবসময় বড়লোক বান্ধবী করতে চায়। ধীরে ধীরে প্রিয়াঙ্কা এবং রচনা সবিতার ভীষণ ভালো বান্ধবী হয়ে ওঠে, কারণ প্রিয়াঙ্কা এবং রচনার বাবা সবিতার বাবার মতোই শহরের নামকরা ব্যবসায়ী ছিল। একদিন তারা 3 বান্ধবী একটা বড় গাড়ি করে কলেজে আসছে, এমন সময় পীযূষ তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। পীযূষ খুবই গরিব ঘরের ছেলে ছিল। সে শহরের একটা প্রাইভেট দপ্তরে কাজ করে কোনো মতে নিজেদের সংসার চালায়। আচ্ছা, এই মুশকিল তো, দেখে গাড়ি চালাতে পারেন না? অফিস যাওয়ার সময় আমার শার্টটাই দিল নষ্ট করে, আর একটু হলে গাড়ির ধাক্কায় আমার হাত পা পর্যন্ত হয়তো ভেঙে যেতে পারতো। আপনাদের মতো বড় লোকের মেয়েদের নামে না পুলিশ কমপ্লেন করে দেওয়া উচিত। পীযূষের এমন কথা শুনে 3 বড়লোক বান্ধবী ভীষণ পরিমাণে রেগে যায়, কিন্তু সবিতা গাড়ি থেকে নেমে এসে তাকে কথা শোনানো শুরু করে দেয়। আমি ঠিকই গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু আপনি আমার গাড়ির সামনে চলে এসেছেন, নিজে ভুল করেছেন, তাই আপনি ক্ষমা চাইবেন। আপনি আমার কাছে ক্ষমা না চেয়ে বরং আমাকে বড় বড় কথা শোনাচ্ছেন। আমি একদমই ক্ষমা চাইবো না, কারণ আমি কোনো দোষ করিনি। আর আপনাদের মতো সুন্দরী মেয়েরা নিজেদেরকে যে কি ভাবে সেটাই বুঝতে পারি না। এমন করে কথা বলছেন যেন জগৎ কিনে রেখে দিয়েছেন। বড়লোক বাবা একটা গাড়ি কিনে দিয়েছে, অমনি সেটাকে চালিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন। এভাবেই দুজনে ঝগড়া করতে করতে সবিতার পীযূষকে খুবই ভালো লেগে যায়, কারণ পীযূষ তাকে সুন্দরী বললে সে মনে মনে খুবই খুশি হয়। কিন্তু সবিতার বাকি 2 বড়লোক বান্ধবী গাড়ি থেকে কিছুতেই নামে না। সবিতা পীযূষকে আর কিছু না বলে গাড়িতে উঠে পড়ে। একদিন সবিতা পীযূষের সঙ্গে দেখা করে এবং সে পীযূষকে বিয়ের প্রস্তাব দিলে পীযূষ প্রথমে কিছুতেই রাজি হতে চায় না।
তুমি আমার গরিব ঘরে থাকতে পারবে না সবিতা, সুতরাং আমাকে বিয়ে করার জন্য জেদ করো না। কেননা তোমার বাবা যেভাবে তোমার প্রয়োজন মিটিয়ে এসেছে, ঠিক সেরকম ভাবে আমি তোমার প্রয়োজন মেটাতে পারবো না। আর আমার ঘাড়ের ওপর আমার বুড়ি মা, আমার ছোট বোনের দায়িত্ব আছে। এভাবেই সবিতা পীযূষকে বিয়ে করার জন্য জোর করতে থাকলে পীযূষের আর কিছু করার থাকে না, সে বিয়ে করতে রাজি হয়ে যায়। কিন্তু তাদের বিয়ের ক্ষেত্রে সবিতার বাবা বিমল বাবুর অনেক আপত্তি থাকে, তবুও সবিতা কোনো আপত্তি মানে না। কিছুদিনের মধ্যেই সবিতা তার বাবার অমতেই পীযূষের সঙ্গে বিয়ে করে। কিন্তু সবিতা তার বিয়ের ব্যাপারে তার দুই বড়লোক বান্ধবীকে কিছু জানতে দেয় না। তবে বিয়ের পর কিছুদিন কাটতে না কাটতেই সবিতা দারিদ্রতার জ্বালায় চলতে শুরু করে, কারণ তার স্বামী, শাশুড়ি মা এবং ননদ সবিতাকে কোনো রকমের কোনো সুখ দিতে পারে না। এই গরিব শ্বশুর বাড়িতে আমার আর কাজ করতে ভালো লাগছে না। আমি শুনেছি যে আমার দুই বড়লোক বান্ধবী অনেক বড় শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছে আর ওরা অনেক আরামে আছে। সেদিনকে ফেসবুকে ওদের ফটো দেখলাম, কিন্তু আমি আমার গরিব শ্বশুর বাড়ির লোকজনদের কাউকেই দেখাতে পারি না, এমনকি ফটো তুলে ফেসবুকেও দিতে পারি না আমি। এমন সময় সবিতার শাশুড়ি মা মমতা দেবী তার কাছে আসে। বৌমা, সবে শীতকাল গিয়ে গরম পড়ছে, তাই আমার গলাটা খুবই খুশখুশ করছে, মনে হচ্ছে জ্বর হবে। তাই আমাকে তুমি একটু গরম জলের মধ্যে মধু মিশিয়ে ওষুধ বানিয়ে দেবে তো। আমি এসব করতে পারবো না, বাপের বাড়িতে আমি কোনোদিনও কোনো রান্না করিনি। তবুও আমি আপনাদের বাড়িতে এসে দিন রাত কাজের মাসির মতো কাজ করছি। তবে আজকের পর থেকে আমাকে আর কোনো অর্ডার করবেন না, আমি কিছু করতে পারবো না। এই বলে সবিতা তার ঘরে চলে যায়। সবিতার এমন ব্যবহার দেখে তার শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে, কিন্তু তবুও মমতা দেবী তাকে কিছু বলে না। অন্যদিকে সবিতা তার ঘরে গিয়ে তার বরের উপর রাগ দেখাতে শুরু করে। তোমার সাথে সংসার করতে আমার আর ভালো লাগছে না পীযূষ। যতই আমরা নিজেদেরকে পছন্দ করে বিয়ে করি না কেন, এখন আমার মাথা থেকে সবই নেমে গেছে, কারণ তুমি আমাকে সত্যিই কোনো বড়লোকে আরাম দিতে পারছো না। তুমি এরকম করে কেন কথা বলছো সবিতা? আমার পক্ষে আমার পরিবারের জন্য যতটা করা সম্ভব হয় আমি ততটাই তো করছি। আর তুমি তো ভালো করেই জানো আমি সেই রকম একটা টাকা রোজগার করতে পারি না। সেই জন্যই তো বিয়ের আগে তোমাকে বলেছিলাম যে আমাকে বিয়ে করতে হবে না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি। এসব কথা এখন আর বলে কোনো লাভ নেই। আমার বাবা যখন বিয়ের সময় তোমাকে যৌতুক দিতে চাইছিল তখন তুমি নাওনি কেন? আর এখন থেকেই কত গরম পড়ে গেছে, আমি তো ঘামতেও শুরু করে দিয়েছি, কিন্তু বাড়িতে একটা এসি পর্যন্ত নেই যে আমি এসি চালিয়ে আরাম করে ঘুমাবো। তারপর একটা ভালো কাঠের খাট নেই, তাই রাত্রিবেলা আমার ভালো করে ঘুমও হয় না। ওয়াশিং মেশিন নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, আমি আমার পুরুষত্ব বিকিয়ে দিয়ে তোমার বাবার কাছ থেকে যৌতুক নেবো, তাই তো? আমি একদম যৌতুক নিয়ে পছন্দ করি না, আর আমার পরিবারে কোনোদিনও যৌতুক নেওয়ার পক্ষে নয়, তাই কোনোদিনও এরকম কথা মুখে আনবে না। আর এই বছর আমি চেষ্টা করছি ইএমআইতে তোমার জন্য একটা এসি কেনার। আমার বাবার কাছ থেকে যৌতুক নিতেও তোমার এত অসুবিধা কেন? তুমি যদি যৌতুক নিতে তাহলে আমি অন্তত ভালো করে থাকতে পারতাম। দেখি, তুমি যদি এই গরমকালে এসি কিনে দিতে না পারো তাহলে আমি আমার বাপের বাড়িতে গিয়ে আরাম করব। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন সবিতা জোর করে পীযূষকে শপিং করতে নিয়ে যায় এবং পীযূষের টাকা ধ্বংস করে অনেক অনেক শাড়ি কিনে নেয়। যখন তারা বাড়িতে ফিরবে বলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে, সেই সময় হঠাৎ করে সবিতার কলেজের দুই বড়লোক বান্ধবী বড় গাড়ি করে তাদের সামনে এসে দাঁড়ায়। সবিতা তার দুই বড়লোক বান্ধবীকে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। প্রিয়াঙ্কা এবং রচনা সবিতাকে চিনতে পারলেও পীযূষকে তারা চিনতে পারে না। কিরে সবিতা, তুই বিয়ে করে নিলি আর আমাদের দুজনকে একবারও জানাসনি? আর তাছাড়া তুই এরকম তোর বরের সঙ্গে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছিস কেন? তুই চলাফেরা করার জন্য গাড়ি ব্যবহার করিস না? বিয়ের আগে সবসময় তুই 4 চাকা গাড়ি করেই ট্রাভেল করতিস, আর এখন বিয়ের পর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে? বাহ! সত্যি সবিতা, তোকে এরকম সাধারণ সুতির কাপড় একদম মানায় না। আমি ভেবেছিলাম তুই অন্তত সবসময় বেনারসি পরেই ঘুরবি। আরে, আমি তো গাড়ি করেই বরের সঙ্গে শপিং করতে বেরিয়েছিলাম, কিন্তু মাঝ রাস্তায় আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই এখন শ্বশুর বাড়িতে ফিরবো বলে বাসের অপেক্ষা করছি। আর শোন রচনা, সবসময় বেনারসি পরে কে থাকে বল? আমার কাছে 1000টা বেনারসি থাকলেও আমার সবসময় বেনারসি পরতে ভালো লাগে না, আমি এটাতেই কমফোর্টেবল। সবিতার মুখে এমন কথা শুনে পীযূষ তার উপর রেগে যায়, কিন্তু তবুও সবিতা সবার সামনে মিথ্যা কথা বলতেই থাকে। ও, এই ব্যাপার? তাহলে আমাদের গাড়িতে উঠে পড়, আমরা তোকে তোর শ্বশুর বাড়িতে ছেড়ে দিচ্ছি। অনেকদিন পর তোর সঙ্গে আর জামাইবাবুর সঙ্গে দেখা হয়েছে, তাই ভালো করে গল্পও করতে পারবো। হ্যাঁ ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই, চলো পীযূষ। সবিতার কথা শুনে পীযূষ কিছুতেই বড় 4 চাকা গাড়িতে উঠতে না চাইলেও সবিতা তাকে জোর করে গাড়িতে উঠতে বাধ্য করে। সবিতা এবং পীযূষ দুজনে মিলে দুই বড়লোক বান্ধবীর গাড়িতে উঠে যাত্রা শুরু করে, কিন্তু গাড়িতে ওঠা মাত্রই সবিতার চিন্তা হয় অন্য রকমের।
এদের গাড়িতে তো উঠে পড়লাম, কিন্তু এরা যদি এখন আমার গরিব শ্বশুরবাড়ি দেখতে পায় তাহলে আমাকে নিয়ে খুবই হাসাহাসি করবে। তাই আমি কিছুতেই এদেরকে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব না। কিরে সবিতা, তোর শ্বশুরবাড়ি কোনটা? আমার তো মনে হচ্ছে এই বড়লোক বাড়িগুলোর মধ্যে যে কোনো একটাই তোর শ্বশুরবাড়ি হবে, তাই তো? হ্যাঁ ঠিকই, ওই যে সামনে যে 4 তলা কাছের বাড়িটা দেখতে পাচ্ছিস, ওই বাড়িটাই আমার শ্বশুরবাড়ি। তুই আমাকে আর পীযূষকে ওই বাড়িটার সামনে ড্রপ করে দে, কেমন? এত বড় এবং সুন্দর বাড়ি দেখে প্রিয়াঙ্কা এবং রচনা খুবই অবাক হয়। তারা সবিতা এবং পীযূষকে সেই 4 তলা বাড়ির সামনে নামিয়ে দেয়। বাহ, তোর শ্বশুর বাড়িটা কি সুন্দর রে! তার মানে তোর তো ভালোই বড়লোক পরিবারে বিয়ে হয়েছে। তুই সুখে আছিস দেখে আমাদের খুব ভালো লাগছে। সে আর বলতে, আমি তো ভীষণ সুখে আছি। এই তোরা দুজনে অন্তত আমার শ্বশুর বাড়িতে এসে 1 কাপ চা বিস্কুট খেয়ে যা, আর পারলে আজকে ডিনারটাও করে যেতে পারিস। না রে, আজকে আর সময় হবে না, কারণ বাড়ির অনেক কাজ ফেলে আমরা 2 বান্ধবী একটু ঘুরতে বেরিয়েছিলাম। তবে চিন্তা করিস না, কিছুদিন পরে এসে আমরা ঘুরে যাব। এই বলে তারা দুজনে সেখান থেকে চলে যায়। কিন্তু সবিতার এরকম মিথ্যা কথা বলা নিয়ে পীযূষ আর কিছুতেই তার রাগ চেপে রাখতে পারে না। তুমি তোমার বান্ধবীদের ওই রকম মিথ্যা কথা কেন বললে? আর ওই বড় 4 তলা বাড়িটা আমাদের? এরকম মিথ্যা কথা বলা কিন্তু আমার একদম পছন্দ হয় না। আমরা গরিব, তাতে কি হয়েছে? আমার তো কোনো লজ্জা লাগে না। আমি যদি সত্যি কথা বলতাম তাহলে তুমি নিজেই অপমানিত বোধ করতে, কারণ ওদের বর অনেক বড় লোক। সেই তুলনায় তোমাদের গরিব ঘরে কিছুই নেই, তাই আমাকে তোমার সম্মান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলতে হয়েছে। এই বলে সবিতা নিজের গরিব শ্বশুরবাড়িতে ঢুকে পড়ে। কিছুদিন পর প্রিয়াঙ্কা একদিন সবিতাকে ফোন করে। তুই আমাদের সেদিন কতবার তোর শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বললি, কিন্তু আমরা তো কাজের চাপে যেতেই পারলাম না। তাই আমি আর রচনা ভেবেছি আজকে তোর বাড়িতে গিয়ে লাঞ্চ করব। আমরা কিছুক্ষণের মধ্যেই তোর শ্বশুর বাড়িতে চলে আসছি, কেমন? এই বলে প্রিয়াঙ্কা ফোন কেটে দিলে সবিতা খুবই চিন্তায় পড়ে, কারণ সে নিজের শ্বশুর বাড়ির সম্বন্ধে তার 2 বড়লোক বান্ধবীকে খুবই মিথ্যা কথা বলেছে। তাই সবিতা কোনো উপায় না পেয়ে নিজের বাবাকে ফোন করে বসে। বাবা, আমার গরিব শ্বশুর বাড়িতে রচনা আর প্রিয়াঙ্কা আসবে বলছে, কিন্তু কিছুদিন আগে আমি আমার শ্বশুর বাড়ি নিয়ে ওদেরকে অনেক মিথ্যা কথা বলেছি, আর একটা বড়লোক 4 তলা বাড়িকে আমার শ্বশুর বাড়ি হিসেবে দেখিয়েছি। এবার আমি কি করব বাবা? ওরা যদি সত্যি কথা জানতে পেরে যায় তাহলে আমার নামে খুবই বদনাম করবে। তুই মিথ্যা কথা কেন বলছিস মা? আর আমি তোকে 1000বার বলেছিলাম যে ওই গরিব ছেলেটাকে বিয়ে করিস না, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। তাই এখন আমার আর কিছু করার নেই। আমি এখন একটু কাজে ব্যস্ত আছি, আমি পরে কথা বলছি। এই বলে বিমল বাবু তার মেয়ের মুখের উপর ফোনটা কেটে দেয়। এর ফলে সবিতা খুবই চিন্তায় পড়ে। কিছুক্ষণের মধ্যে প্রিয়াঙ্কা এবং রচনা সেই বড়লোক 4 তলা বাড়ির সামনে নিজেদের বান্ধবীর জন্য অপেক্ষা করতে শুরু করে। কিন্তু তারা সবিতাকে ফোন করলেও সবিতা ফোন ধরে না। কিছুক্ষণের মধ্যে সবিতার 2 বড়লোক বান্ধবী সবিতার গরিব শ্বশুরবাড়ির দরজায় টোকা মারে, আর এই দেখে সবিতা খুবই ভয় পেয়ে যায়। কিরে, তুই বলেছিলি নাকি ওই 4 তলা বড় কাছের বাড়িটা নাকি তোর শ্বশুর বাড়ি? আমাদের মিথ্যা কথা বলতে তোর লজ্জা করলো না? তোর একটা গরিব ঘরে বিয়ে হয়েছে সেটা আমরা আগে থেকেই জানতাম। আর তুই যখন আমার নিজের কাকুর 4 তলা বাড়িটা দেখিয়ে নিজের শ্বশুর বাড়ি বলেছিলিস, তখনই আমার আরো সন্দেহ হয়েছিল। হ্যাঁ ঠিক, কারণ এই বড় 4 তলা কাছের বাড়িটা প্রিয়াঙ্কার কাকুর। অন্যের বাড়িকে নিজের বাড়ি বলতে লজ্জা করলো না বল সবিতা? ছি ছি, তোর বর এতই গরিব আর তুই এতই মিথ্যাবাদী যে আমাদের কাছে সব কথা লুকাতে হয়েছে। এভাবেই তারা 2 বড়লোক বান্ধবী তাদের গরিব বান্ধবীর শ্বশুর বাড়িতে এসে খুবই অপমান করতে থাকে। এসব কথা শুনে সবিতার চোখে জল আসে, কিন্তু সবিতার শাশুড়ি মেয়ে এবং ননদ নিজেদের বাড়ির বৌমার এরকম অপমান সহ্য করতে পারে না। তোমরা অনেকক্ষণ ধরে আমার বৌমাকে অপমান করছো। এভাবে অপমান করার কি মানে শুনি? আমাদের বাড়ি বয়ে এসে আমার বৌমাকে অপমান করছো? তোমাদের সাহস তো কম নয়। আর প্রিয়াঙ্কা, শোনো, আমি তোমাকে ভালো করে চিনি, কারণ আমার ছোটবেলার কলেজের বান্ধবীর ছেলের বউ তুমি। তুমি আমার বান্ধবীর ছেলের সব সম্পত্তি হড়প করে নিয়ে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছো, আর আমার বৌমাকে কথা শোনাতে তোমার লজ্জা করে না? হ্যাঁ মা, একদম ঠিক কথাই বলেছো। আর রচনা দিদি, তোমাকে আমি ভালো করেই চিনি, কারণ আমার বন্ধু তোমার ননদ হয়। আমার বন্ধু আমাকে প্রত্যেক দিনই বলে যে তুমি তোমার শাশুড়ি মায়ের উপর অত্যাচার করো, এমনকি মারধর পর্যন্ত করো। আর শোনো, আমার বৌদি তোমাদের মতো বড়লোক নাই হতে পারে, কিন্তু আমার বৌদির মন অনেক ভালো। আমাদের বৌদি আমাদের মতো এরকম গরিব পরিবারে টিকে থেকে সংসার করছে, তোমাদের মতো ডিভোর্স দিয়ে দেয়নি কিংবা কারোর উপর অত্যাচার করেনি। প্রিয়াঙ্কা এবং রচনার সমস্ত সত্যি ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় তারা লজ্জা পেয়ে সবিতার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। শাশুড়িমা এবং ননদ সবিতার হয়ে কথা বলায় সবিতার চোখে জল চলে আসে।
অনেক ধন্যবাদ মা। আর শ্রীমতী, তোমাকেও অনেক ধন্যবাদ। তোমরা আজকে আমার সম্মান বাঁচিয়েছো, কিন্তু আমি সবসময় তোমাদেরকে অপমান করে এসেছি, তাই আমি কোনোদিনও আর তোমাদেরকে কোনো কথা শোনাবো না। আমি তোমাদের সঙ্গে সুখে শান্তিতে মিলেমিশে সংসার করব। তারপর থেকে সবিতা আর কখনো তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করে না। তারা একসঙ্গে মিলেমিশে দিন কাটাতে থাকে। ধীরে ধীরে পীযূষের কাজের উন্নতি হলে সে তার বউকে আর কখনো কষ্ট দেয় না। সময়ের সাথে সাথে তারা গরিব থেকে অনেক বড়লোক হয়ে ওঠে।